দেখুন এখানে কিন্তু ভিতরে শ্রাদ্ধের অনুষ্ঠান হচ্ছে। দেখুন গোপীনাথকে নিয়ে যাচ্ছে মূল মন্দিরে, শ্রাদ্ধের কাজ কিন্তু সম্পন্ন হয়েছে। কেন এত বিখ্যাত এই শ্রাদ্ধের মেলা? প্রতি বছর কেনই বা এত লক্ষ লক্ষ মানুষের ভিড় হয় এই শ্রাদ্ধের মেলাতে? নমস্কার, নতুন একটি ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজ আমি আপনাদের ঘুরিয়ে দেখাবো এক 500 বছরের পুরনো শ্রাদ্ধের মেলা বা অগ্রদ্বীপ মেলা, অনেকে আবার চিড়ের মেলা বলে থাকে। তো সেই মেলাতে আপনারা কিভাবে আসবেন, সেই মেলার কি ইতিহাস, সমস্ত কিছু এই ভিডিওর মাধ্যমে আপনাদের সামনে তুলে ধরবো। তো ভিডিওটি স্কিপ না করে পুরোটা দেখুন, আশা করি ভিডিওটি আপনাদের খুব ভালো লাগবে। তো আমি চলে এলাম বেথুয়া ডহর স্টেশনে। এখান থেকে কিন্তু আমাদের 1 নম্বর প্ল্যাটফর্মের দিক থেকে বাইরে বেরোতে হবে। বেরিয়ে যে অগ্রদ্বীপ মেলা বা যে শ্রাদ্ধের মেলা যাওয়ার যে অটো বা টোটো যেগুলো আছে সেগুলো পাওয়া যাবে। তো বাইরে বেরাই, দেখি কত টাকা ভাড়া বলে। তো এটাই হলো 1 নম্বর প্ল্যাটফর্ম। এখানেই ট্রেনটা নামিয়ে দিয়েছিল। এই যে টিকিট কাউন্টার, এর সামনে দিয়ে বাইরের দিকে বেরোতে হবে। তো এই যে বেথুয়া ডহরি 1 নম্বর প্ল্যাটফর্মের দিক থেকে বাইরে বেরিয়ে গেলাম। বেরিয়ে আমাদের এই যে দেখতে পাচ্ছেন একটি বিশাল বড় একটি শিশু গাছ, এই গাছের নিচ দিয়ে চলে যেতে হবে রাস্তার দিকে। অনেক টোটো অটো দাঁড়িয়ে রয়েছে, দেখতে পাচ্ছেন প্রচুর টোটো অটো রয়েছে। এখান থেকেই বলতে হবে অগ্রদ্বীপের মেলা বা শ্রাদ্ধের মেলা বললেই যে টোটো বা অটো যেগুলো আছে সেই সার্ভিসগুলো যাবে। দেখি কত টাকা ভাড়া বলে। দোকানদার তো হেঁটে চলে এলাম, একটু সামান্য হাঁটলে মেন রোডের কাছেই চলে এলাম। এখান থেকে রাস্তা পার হতে হবে, রাস্তা পার হয়ে আমাদের যেতে হবে ওপারে। ওপার থেকে যে সার্ভিসগুলো আছে টোটো বা অটো সেগুলো পাওয়া যাবে। ওখান থেকে যেতে চাইলো না, ওই দেখুন ওখানে রয়েছে, যাবে অগ্রদ্বীপ। কত 50 টাকা করে, হ্যাঁ 50 টাকা করে ভাড়া। এই যে অটোগুলো যাবে পূর্ব বর্ধমান। তো হ্যাঁ কত কিলোমিটার? 17 না অগ্রদ্বীপ মেলার ভিতরে। হ্যাঁ 50 না সেটা কিলোমিটার। কত কিলোমিটার? 19 কিলোমিটার। 50 টাকা। হ্যাঁ না 50 টাকা আগেও ছিল। ঠিক আছে, কোনটা যাবে? দাম বেড়েছে বলে আমরা 10 টাকা বেড়েছে। না সে ঠিক আছে, কোনটা যাবে? এটা ঠিক আছে। 50 টাকা করে ভাড়া, 19 কিলোমিটার যেতে হবে। তো বসে পড়ি অটোতে। অটো থেকে আমরা নেমে গেলাম যে শ্রাদ্ধর মেলা বা যে অগ্রদ্বীপ মেলা সেই মেলার স্থানে। তো দেখাবো আপনাদের আশেপাশে প্রচুর দোকানপাট কিন্তু ইতিমধ্যে বসে গেছে, আর প্রচুর মানুষ এসছে দূর দূরান্ত থেকে এই মেলাতে। দেখুন কত মানুষ এই বট গাছের নিচে বসে রয়েছে। ও আর এদিকে দেখুন কত গাড়ি, বাচ্চাদের খেলনা গাড়ি এখানে রয়েছে। সেই ফোল্ডিং, এখানে সেই ফোল্ডিং টুলগুলো। আর এটা কিন্তু মেলার রাস্তা। তো আমরা যাব একটু সামনে যে নদীর ঘাটটা আছে
সেই নদীর ঘাটের দিকে। এটাই হলো গঙ্গার ঘাট। দেখুন কত মানুষ এই মেলাতে আসছে, আর পাশ দিয়ে, ঘাটের পাশ দিয়ে প্রচুর এমন আখড়া বসেছে। সব কিন্তু এই সাধু বাবারা এখানে বসে রয়েছে। আর এখানে মানে টেন্ট মতন করা রয়েছে, যারা আসবে নৌকায় করে ওপাশ থেকে তারা ওখানে এসে বিশ্রাম নিতে পারবে। আর ওখানে কিন্তু পুলিশদের জন্য একটা ব্যারাক মতন করা রয়েছে। আর এখানে এসে দেখতে পারলাম একজন এই কাঁচ নিয়ে বসে রয়েছে, মানে এই কাঁচ বাবা হিসাবে পরিচিত আর কি। ওই কুম্ভ মেলার পরে বা আপনার গঙ্গাসাগর মেলার পরে এইসব কিন্তু এখন মোটামুটি সবাই করছে আর কি, কাচের উপরে দাঁড়িয়ে বা কাটার উপরে। তো এই হলো স্থান। সব দেখুন এখানে দূর দূরান্ত থেকে এসছে, সব আখড়া নিয়ে বসেছে এখানে। আপনি কোথা থেকে এসছেন? আমি জলেশ্বর। জলেশ্বর থেকে, মানে হাবড়া জলেশ্বর। আচ্ছা, প্রতি বছর আসেন নাকি? এই প্রথম বছর। আচ্ছা, এটা কোন তিথিতে হয়? এটা এইটাই একাদশীতে, চৈত্র মাসের একাদশী তিথিতে এটা হয়। তো দেখেছেন এখানে ইনি এসছেন জলেশ্বর থেকে, এমন কিন্তু প্রচুর মানুষ সব এভাবে আখড়া নিয়ে বসেছে, প্রচুর মানুষ। তো চলুন গঙ্গার ঘাটে যাব, দেখাবো আপনাদের গঙ্গার ঘাটে মানে কত মানুষ ওপার থেকে আসছে। দেখুন, আর এপাশে রয়েছে গঙ্গা, আর গঙ্গার পাশেই কিন্তু এই আখড়াগুলো। সবাই এসে চাল ডাল যে যেটা দান করছে, সেই জন্যে কিন্তু এখানে ওনারা বসে রয়েছে। দেখুন, আমি যেহেতু রানাঘাট হয়ে এসেছি, মানে রানাঘাট থেকে লালগোলাগামী ট্রেন ধরেছি, ট্রেন ধরে নেমেছি বেথুয়াডাহরি, আপনাদের দেখালাম। তো সেখান থেকে অটো ধরে আমরা এই স্থানে পৌঁছালাম, 50 টাকা করে মাথা পিছু ভাড়া নিল। আর যারা হাওড়া হয়ে আসবে তাদের কিন্তু ধরতে হবে কাটোয়া লোকাল, কাটোয়া লোকাল ধরে নামতে হবে অগ্রদ্বীপ স্টেশন, ধরে আসতে হবে অগ্রদ্বীপ ঘাট। ওই দেখুন নৌকা আসছে, এইভাবে নৌকায় করে পার হয়ে এই যে এখানে ঘাট রয়েছে, এই ঘাটে আসতে হবে, তারপর এখানে মেলায় যেতে হবে। আমরা কিন্তু আসলাম নদিয়ার দিক থেকে, আর এটা কিন্তু পূর্ব বর্ধমান। আর এই গোপীনাথ মেলা বা শ্রাদ্ধের মেলা কিন্তু মার্চ মাসের 15 তারিখেই এবছর অনুষ্ঠিত হচ্ছে। আর এইটা তিথি হচ্ছে চৈত্র মাসের একাদশী তিথিতেই এই মেলাটা প্রতি বছর অনুষ্ঠিত হয়। আর এর পরপরে কিন্তু ঠাকুরনগরের যে বারুণী মেলা সেটা কিন্তু হয়, মানে ঠাকুরনগরের যে মতুয়াদের মেলা হয় সেই মেলা কিন্তু এর পরপরে অনুষ্ঠিত হয়। মানে মোটামুটি এই মেলা দুটো প্রায় 2 দিন আগে পিছেই হয় আর কি। তো এই মেলাটা, এই যে জায়গাটা আপনারা দেখতে পাচ্ছেন, এটা কিন্তু বর্ধমান আর নদিয়ার, পূর্ব বর্ধমান আর নদিয়ার একদম বর্ডার। যারা মেলাতে আসবে 2-3 দিন যে মেলাটা চলবে, তাদের কিন্তু এখানে নামিয়ে দেবে। এখান থেকে তাদের পায়ে হেঁটে যেতে হবে পুরো মেলাতে, প্রায় 2-3 কিলোমিটার পায়ে হেঁটে যেতে হবে, কারণ প্রায় 10 লক্ষ মানুষের ভিড় হয় এই মেলাতে প্রতি বছরই। তো আমি এখন যে স্থানে দাঁড়িয়ে রয়েছি সেটা হলো একদম পূর্ব বর্ধমানের মধ্যে। তো আমি আপনাদের এই ঘাটটা দেখানোর জন্য এই স্থানে আসলাম। তো এখন যাব, গিয়ে আপনাদের মেলার ভিতরটা দেখাবো, চলো। আর যারা পুণ্যার্থী আসবে তাদের জন্য কিন্তু এখানে টয়লেটের ব্যবস্থা করেছে, এবং আরও কাজ চলছে, আরও কিছু টয়লেট হয়তো বানিয়ে দেবে। আর দেখুন কত ভিড়, প্রচুর ভিড়। এই মেলাতে প্রায় 10 লক্ষ মানুষের ভিড় হয়। সব কিন্তু মানুষ আসা শুরু করে দিয়েছে। আর মূল মেলা কিন্তু কাল কিন্তু একাদশী, কাল এই চৈত্র মাসের একাদশী তিথিতে মেলাটি হয়। কাল কিন্তু মূল মেলাটি অনুষ্ঠিত হবে। তো আমি এখন যাব যে মূল মাঠ, যেটা মেলা যে মাঠে হয় সেই মাঠে যাব। আর আমরা কিন্তু এই স্থানে নেমেছিলাম, আমাদের এই স্থানেই নামিয়ে দিয়েছিল, কারণ আমরা আপনাদের গঙ্গার ঘাটটা একটু দেখালাম। মানে হাওড়া থেকে আসলে কোন ঘাট দিয়ে আসা যাবে, তো সেই ঘাট থেকে এসে কিন্তু এই স্থানে উঠতে হবে। দেখুন বিশাল বটগাছ, পরপর বেশ কয়েকটি বটগাছ রয়েছে। যারা বেথুয়াডাহরি আসবে তারা কিন্তু এদিক থেকে আসবে, এবং যারা অগ্রদ্বীপ ঘাট পার হয়ে আসবে তারা আসবে এদিক থেকে। এখান থেকে এসেই কিন্তু এই যে মেলা, এদিক থেকেও যেতে পারবেন মেলার ভিতরে, আবার এদিক থেকেও যেতে পারবে। এদিক থেকে যাওয়াটাই কিন্তু বেস্ট হবে। তো চলুন যাই। দেখুন কত বটগাছ, সব বটগাছের নিচে এইভাবে এনারা দোকান করেছে। একদম অনেক পুরনো প্রাচীন এই গাছগুলো দেখেই বোঝা যাচ্ছে। দেখুন উনি একতারা বাজাচ্ছে।
হরে রাম 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 হরে হরে। বাহ, আপনি কোথা থেকে এসেছেন? ছবিটা রয়েছে, এটা কি আপনার ছবি নাকি? না না, পাগলা ভাবা পাগলা। ও আচ্ছা, কালনার ভবা পাগলা, হ্যাঁ আচ্ছা। তো আমি রিকোয়েস্ট করলাম একটা লালন ফকিরের গান গাইবার জন্য। আমরা ভেবে করব কি তাদের গায়ে অনাদিয়ের পেটে মায়ের জন্ম বলাও, অনাদিয়ের পেটে মায়ের জন্ম আরে তোমরা বলবে কি তাদের গায়ে চাঁদ লেগেছে। আমরা ভেবে করব কি তাদের গায়ে চাঁদ লেগেছে। ঘর আছে তার দুয়ার নাই, লোক আছে তার বাক্য নাই তার গো, হাই হাই লোক আছে তার বাক্য নাই তার গো। অনাকে তাহারে আহার জোটাই, কে তাহারে আহার জোটাই, কে দিবে সন্ধ্যাবাতি তাদের গায়ে চাঁদ লেগেছে। আমরা ভেবে করব কি তাদের গায়ে চাঁদ লেগেছে। ঘর আছে তার দুয়ার নাই, লোক আছে তার বাক্য নাই তার গো, হাই হাই লোক আছে তার বাক্য নাই তার গো। ওনাকে তাহারে আহার জোটাই, কে তাহারে আহার জোটাই, কে দিবে সন্ধ্যাবাতি তাদের গায়ে চাঁদ লেগেছে। আমরা ভেবে করব কি তাদের গায়ে চাঁদ লেগেছে। হরি বল, জয় হরি বল। আচ্ছা, এটার নাম কি বললেন? খমক। দারুণ সুর, এটা মানে সুন্দর বাজে। হ্যাঁ, এটা কি নিজে হাতে বানিয়েছেন আপনি? বাহ। আর এটা তো মনে হচ্ছে পিতলের বা কাঁসার। কাঁসার, দারুণ বাজে, দারুণ বাজে। বাহ, খুব সুন্দর গান করলেন, খুব সুন্দর। তো এবার আমি যাব গোবিন্দ ঘোষের যে মন্দির এবং গোপীনাথ ভগবানের যে মন্দির, সেই মন্দিরের দিকে। তো চলুন, সেখানে কিন্তু এখন শ্রাদ্ধ অনুষ্ঠানের কাজ শুরু হয়ে গেছে, মানে শ্রাদ্ধের যে কাজ সেটা কিন্তু এখন চলছে। তো সেখানে যাব, সেখানে গিয়ে আপনাদের সমস্ত কিছু দেখাবো। কত মানুষের ভিড় আপনারা দেখবেন। তো প্রবেশ করেছি মেলার ভেতরে, প্রচুর দোকানপাট। আর মেলাটা না বেশ বড়, মানে যেদিকেই চোখ যাচ্ছে সেদিকেই দোকানপাট, এবং মানে সব বিভিন্ন রকম খাবারের দোকান, যেসব মালা হয়, তুলসীর মালা, খেলনা, প্রচুর রকম দোকানপাট নিয়ে কিন্তু এই মেলাটা বসেছে। আর সামনে কীর্তন হচ্ছে। তো চলুন পুরো মেলাটা আস্তে আস্তে ঘুরে দেখাই। দেখুন কত মানুষের ভিড়, আর এখানে কীর্তন হচ্ছে। আর এখানে যদি পুজো দেওয়া হয় সেই সব ডালি রয়েছে। তো আমি চলে এলাম গোবিন্দ ঘোষের যে সমাধিস্থল, সেই সমাধিস্থলে। দেখুন, এটাই কিন্তু সেই সমাধিস্থল, মন্দির করে রাখা রয়েছে। প্রচুর ভক্তের ভিড় দেখুন। দেখুন কত মানুষের ভিড়, দেখুন প্রচুর মানুষ এসছে সেই গোপীনাথকে দর্শন করার জন্যে। আরে কাকা
আমি খেলাতে ভাই পারবে দেখে খেলছো প্রতি বছর চৈত্র মাসের একাদশী তিথিতে এই যে মন্দির দেখতে পাচ্ছেন, এই গোবিন্দ ঘোষের মন্দিরেই গোপীনাথ আসেন, স্বয়ং এসে এই গোবিন্দ ঘোষের যে শ্রাদ্ধর কাজ সেটা সম্পন্ন করেন। এই রীতি রেওয়াজ বছরের পর বছর ধরে চলে আসছে। তো আপনাদের দেখাবো যে গোবিন্দ ঘোষের যে শ্রাদ্ধর কাজ সেটা ভিতরে চলছে এবং কিন্তু শ্রাদ্ধর কাজ সম্পন্ন করে চলে যাবে গোপীনাথ তার নিজস্ব মন্দিরে। সেই বিগ্রহ কিন্তু নিয়ে যাওয়া হবে। সমস্ত কিছু দেখতে থাকুন, সমস্ত কিছু আপনারা দেখতে পারবেন। সকলে কিন্তু সাদা বস্ত্র পরেছে, শ্রাদ্ধের কাজে মানুষের যেরকম বস্ত্র পরে ঠিক তেমন বস্ত্র পরা রয়েছে দেখুন। আর এখানে কিন্তু এখন গোপীনাথজি রয়েছে, শ্রাদ্ধের কাজ যেটা গোবিন্দ ঘোষের শ্রাদ্ধর কাজের সেই অনুষ্ঠান চলছে ভেতরে। গোপীনাথ মন্দির থেকে কিন্তু গোপীনাথ ঠাকুরকে এখানে আনা হয়েছে। শ্রাদ্ধের কাজ সম্পন্ন হলেই আবার গোপীনাথ ঠাকুরকে মন্দিরে প্রতিষ্ঠা করা হবে। দেখুন কত ভক্তের ভিড় দেখেছেন। আর দেখুন সব শ্রাদ্ধের কাজ এনারা করছেন, সেই কারণে সবাই সাদা পোশাক পরে রয়েছে। দেখুন জয় গোপীনাথ, দেখেছেন এই মালসা রয়েছে, তার সাথে কিন্তু সবাই সাদা বস্ত্র পরা। দেখুন প্রচুর ভক্ত, প্রচুর। দেখুন আচ্ছা, আপনারা কি প্রতি বছর আসেন নাকি? মানে এই যে মালসা মানে শ্রাদ্ধের কাজে যে সমস্ত জিনিস লাগে সেগুলো এখানে রয়েছে তাই তো? আচ্ছা, মানে গোপীনাথ ঠাকুরকে ওখান থেকে এখানে আনা হয়েছে, শ্রাদ্ধের কাজ সম্পন্ন করলে উনি আবার ওখানে চলে যাবে, আবার চলে যাবে ওখানে তাই তো? আচ্ছা, ওই কারণে আপনারা সাদা পোশাক পরে রয়েছেন। তো দেখলেন এ পুরো একদম শ্রাদ্ধের কাজে যে সমস্ত রীতি রেওয়াজ সমস্ত কিন্তু পালন করছে, পালন করে তারা চলে যাবে। আচ্ছা, আপনাদের তো ঘাট যেটা ঘাট কাজ হয় সেগুলো কি করা হয়? মানে ওই গঙ্গা থেকে স্নান করে আসেন? বাহ, এটাই কিন্তু রীতি রেওয়াজ এবং প্রতি বছর এটা পালিত হয়, প্রতি বছর। তো আপনারা কোথা থেকে এসছেন? নবদ্বীপ থেকে। দেখুন নবদ্বীপ ধাম থেকে এসছে এনারা, খুব সুন্দর। আচ্ছা, তো এমন কিন্তু প্রচুর ভক্ত দেখতেই পাচ্ছেন, আশেপাশে হাজার হাজার লক্ষ লক্ষ। আর কাল এখানে পা ফেলবার জায়গা থাকবে না, আর কাল তো প্রচুর ভিড় হবে এখানে। মানে মূল যে মেলা সেটা কি কালকে? মানে একাদশী, চৈত্র মাসের একাদশী তিথিতে না হয় তাই তো? আচ্ছা, তো দেখলেন কালকে একাদশী তাই তো? আজকেও পড়ে গিয়েছে একাদশী। আছে বাহ, তো দেখলেন মেন শ্রাদ্ধ আজকে হবে, মেলা শেষ। বেশ, তো দেখলেন এটাই কিন্তু গোপীনাথ মেলা বা শ্রাদ্ধের মেলা। দেখুন এখানে কিন্তু ভিতরে শ্রাদ্ধের অনুষ্ঠান হচ্ছে, ভিতরে শ্রাদ্ধের অনুষ্ঠান হচ্ছে। তারপর কিন্তু গোপীনাথকে নিয়ে চলে যাওয়া হবে মূল মন্দিরে। দেখেছেন বিদেশ থেকেও কিন্তু প্রচুর মানুষ এসছে এই শ্রাদ্ধের অনুষ্ঠানে। এই যে এখানে যে 3 দিন ব্যাপী যে অনুষ্ঠানটি হয়, এই শ্রাদ্ধর কাজ হয়, সমস্ত কিছু দেখবার জন্যে। তো আপনাদের দেখাচ্ছি সম্পূর্ণটা ঘুরে যতটা দেখানো সম্ভব হচ্ছে, কারণ প্রচুর ভিড়। মূল যে মেলা মানে কাল কিন্তু প্রচুর ভিড় হবে। কাল এখানে পা ফেলবার মতন জায়গা থাকবে না, প্রায় 20 লক্ষ মানুষের ভিড় হবে এখানে। তো দেখুন কত মানুষ এই মন্দিরটিকে ঘিরে রেখেছে। দেখুন এদিকে মানুষ রয়েছে, ওদিকেও দেখুন কত মানুষ। আর এখানে কিন্তু পুলিশ গার্ডে রয়েছে, সিভিক ভলেন্টিয়ার রয়েছে, তারা গার্ড দিয়ে তারা এই কাজটি সম্পন্ন করছে। বুঝেছেন, এই জন্য কিন্তু বিখ্যাত এই শ্রাদ্ধের মেলা। শ্রাদ্ধের কাজ এখন সম্পন্ন হয়েছে। এখন যে গোপীনাথের বিগ্রহ, সেই বিগ্রহটাকে এখন নিয়ে যাবে মূল মন্দিরে। তো দেখুন কত পুলিশ রয়েছে এখানে, এখান থেকে কিন্তু আসবে। দুপাশে এইভাবে দড়ি দিয়ে টেনে রেখেছে। তো দেখাবো আপনাদের সেই মুহূর্তটা, গোপীনাথকে মূল মন্দিরে নিয়ে যাবে। শ্রাদ্ধের কাজ সম্পন্ন করে গোপীনাথ ফিরে যাচ্ছে তার মূল মন্দিরে। দেখুন কত পুলিশ, দেখুন কত পুলিশ পাহারায় এই অনুষ্ঠানটা হয়, প্রচুর পুলিশ পাহারায় থাকে। দেখুন এই যে দেখুন গোপীনাথকে নিয়ে যাচ্ছে মূল মন্দিরে। শ্রাদ্ধের কাজ কিন্তু সম্পন্ন হয়েছে।
আপনাদের এবার নিয়ে যাব গোপীনাথ মন্দির দর্শন করাতে। দেখুন এটাই কিন্তু গোপীনাথ মন্দির, এটাই হলো গোপীনাথ মন্দির। আর এখানে কিন্তু পুরো কীর্তন চলছে, ওই সাইডে রাসমঞ্চ রয়েছে একটি, প্রচুর মানুষের ভিড়, প্রচুর মানুষের। দেখলেন এই পথ দিয়েই কিন্তু গোপীনাথকে মূল মন্দিরের ভিতরে নিয়ে যাওয়া হলো, সেখানে কিন্তু বিগ্রহটা আবার থাকবে। প্রতি বছর কিন্তু এই রীতি রেওয়াজেই এখানে এই শ্রাদ্ধর মেলাটা অনুষ্ঠিত হয়। দেখুন দেখুন সব মানুষ কিন্তু এখানে চলে এসছে। আর এই দোকানগুলোতে বিক্রি হচ্ছে শ্রাদ্ধের অনুষ্ঠানে যে সমস্ত জিনিস লাগে, দেখুন চিড়ে, কলা, এগুলো সব বিক্রি হচ্ছে এখানে। কত করে এগুলো, কত করে? 20 টাকা একটা ডালি, মানে একটা বাটি 20 টাকা। তো একটা এই খুঁড়ির দাম 20 টাকা, দেখেছেন? ওই পাশেও কিন্তু প্রচুর এমন দোকান রয়েছে, সকলে কিন্তু এইভাবে খই, মুড়ি, কলা, এগুলো একটা বাতাসা রয়েছে, ফুল রয়েছে, এগুলো বিক্রি করছে। সকলে নিয়ে গিয়ে সবকে ওই মন্দিরে দেবে, এগুলো নিয়ে গিয়ে ওই মন্দিরে পুজো হবে, তারপর ওইটাই যাবে। বুঝলেন, এটাই কিন্তু নিয়ম, রীতিনীতি চলে এসছে প্রায় 500 বছর ধরে এমন রীতি চলছে। দেখুন সব এভাবে প্রচুর দোকানে। আর এখানে রাস্তার পাশে চোখে পড়লো কাটোয়ার বিখ্যাত যে কাঠের কাজের উপরে বিভিন্ন রকম তারা তৈরি করে। দেখুন এখানে রয়েছে পেঁচা, এখানে রয়েছে রাধাকৃষ্ণ, এখানেও কিন্তু জগন্নাথ রয়েছে। সুন্দরভাবে এইভাবে তারা কাঠের উপরে তৈরি করেছে। দেখুন এটাই কিন্তু কাটোয়ার শিল্প, দেখেছেন? দেখুন এখানেও রয়েছে চৈতন্য মহাপ্রভু রয়েছে, দারুণ দারুণ। আর এখানে এই যে জল দান করা হচ্ছে, দেখুন দর্শনার্থীদের এভাবে জল দেওয়া হচ্ছে, কারণ প্রচুর গরম, যাতে তাদের কষ্ট না হয় সেই কারণে দেখুন এভাবে জল দিচ্ছে। দারুণ দারুণ। আর ভিড় দেখে বুঝতে পারছেন কত ভিড়, দেখুন প্রচুর মানুষের ভিড়। দেখুন রাস্তার পাশে ঠিক এভাবে কিন্তু তারা জল দান করছেন, কারণ প্রচুর মানুষের ভিড় হয় আর প্রচণ্ড গরম। এই গরমে যাতে মানুষের কষ্ট না হয়, কোনো অসুস্থ না হয়, সেই কারণে কিন্তু এখানকার মানুষজন যারা রয়েছে লোকাল স্থানীয়, তারা কিন্তু এভাবে জল দিচ্ছে সবাইকে। তো আমি একটা জল নিয়ে নিলাম। তো চলুন যাই, মেলাটা আশেপাশে আরও কী কী দোকানপাট বসেছে সেগুলো আপনাদের ঘুরে ঘুরে দেখাবো। আর দেখুন রাস্তার পাশে এমন প্রচুর দোকান, বিভিন্ন রকম কাঠের উপরে বিভিন্ন রকম মূর্তি তৈরি করা। এদিকে রয়েছে চিড়ে মুড়ি খইয়ের দোকান, এই দেখুন সব এখানে প্যাকিং করছে। এখানে রয়েছে জিলাপি, যেসব মিষ্টি জাতীয় খাবার, বুঝেছেন? প্রচুর দোকান রাস্তার দুপাশ জুড়ে। আর এই মেলাটা কিন্তু মূলত 3 দিন অনুষ্ঠিত হয়। আজকে হচ্ছে যে শ্রাদ্ধের অনুষ্ঠান, আজকে চিরভোগ, হ্যাঁ কালকেও কিন্তু ভোগ আছে। তারপর কিন্তু আপনার যে তৃতীয় দিন, সেই তৃতীয় দিনে কিন্তু দোলের উৎসব হবে। দোল উৎসব হয়েই কিন্তু এই মেলাটা শেষ হবে। তো প্রতি বছরই এই মেলাটা অনুষ্ঠিত হয় চৈত্র মাসের কৃষ্ণ একাদশীর দিন। তো এই কারণেই কিন্তু এই মেলাটা এত জনপ্রিয়, এত বিখ্যাত। তো আমি চলে এলাম দোল মন্দিরের সামনে। দেখুন এটাই হলো সেই দোল মন্দির। এখানে কিন্তু দোল উৎসব পালিত হবে। গোপীনাথ যেখানে আসবেন স্বয়ং এসে তারপর দোল উৎসব পালন করবে। তারপর কিন্তু এই যে মেলাটা, এই শ্রাদ্ধের মেলা কিন্তু সম্পন্ন হবে। তো এটাই সেই দোল মন্দির। এবং আশেপাশে দেখুন বেশ দোকানপাট বসেছে, এদিকে খাবারের দোকান রয়েছে, এদিকে কিন্তু পুরো মেলার মতন বসেছে। মেলাতে যেসব জিনিসপত্র পাওয়া যায় সব কিছু রয়েছে। দেখুন কত দোকান, দেখেছেন? এখানে রয়েছে বাচ্চাদের বিভিন্ন রকম খেলনা, আরও বিভিন্ন রকম জিনিসপত্রের দোকান, খাবারের দোকান সব রয়েছে এখানে। এই দোল মন্দিরের সামনে দেখুন কত বড় একটা ঘন্টা রয়েছে। আর এই যে এটা হলো দোল মন্দিরের ভেতরটা। তো দেখুন এটাই হলো দোল মন্দিরের ভেতরটা। দেখুন কত সুন্দর সাজানো, কি সুন্দর লাগছে। এখানে কিন্তু আসবে গোপীনাথজি,
তারপর দোল উৎসব পালন হবে, তারপর কিন্তু এই মেলা শেষ হবে। দেখেছেন কত মানুষ বসে রয়েছে, দেখুন। কেন চৈত্র মাসের এই একাদশী তিথিতে এই শ্রাদ্ধ দিবস পালিত হয় বা এই গোপীনাথ মেলা পালিত হয়, তার একটা সংক্ষিপ্ত ইতিহাস আপনাদের সামনে তুলে ধরছি। চৈতন্য মহাপ্রভু ও নিত্যানন্দ মহাপ্রভুর পারিষদের একজন অন্যতম সদস্য ছিলেন এই গোবিন্দ ঘোষ। পুরীর রথযাত্রার সময় তারা সেই পুরীতে প্রতি বছর যেতেন। একদা তারা সেই পুরীর যে রথযাত্রার অনুষ্ঠান সেখানে যান এবং যাওয়ার পরে গোবিন্দ ঘোষের গানে তারা খুব মুগ্ধ হয়েছিলেন। মানে এতটাই তার সুন্দর কণ্ঠ ছিল, সেই কণ্ঠে তারা মুগ্ধ হতেন এবং তার গান শুনেই তারা নৃত্য করতেন। একদা এই পারিষদ বর্গদের নিয়ে যাত্রাকালে বিশ্রামের সময় চৈতন্য মহাপ্রভু এই গোবিন্দ ঘোষের কাছে একটি হর্তকি চান। তো চৈতন্য মহাপ্রভুদের পারিষদের একটি নিয়ম ছিল, কেউ সঞ্চয় করতে পারবে না। মানে যে যেমন ইনকাম করবে, যে যেমন মানে তারা ভিক্ষা করতেন, যেমন তাদের ভিক্ষা আসবে সেটাই তারা খাবেন, এমনই তাদের নিয়ম ছিল। তো একদিন হর্তকি চেয়েছিল চৈতন্য মহাপ্রভু এই গোবিন্দ ঘোষের কাছে। তখন গোবিন্দ ঘোষ দুটো হর্তকি এনেছিল, একটা চৈতন্য মহাপ্রভুকে দিয়েছিল এবং একটি তার কাছে রেখেছিল, মানে সেটা হিসেবে সঞ্চয় করেছিল। তো পরবর্তীতে চৈতন্য মহাপ্রভু তার কাছে আরেকটি এই হর্তকি চান, তখন সে নিজের পকেট থেকে বা নিজের কাছ থেকে বার করে দেন। তার ফলে চৈতন্য মহাপ্রভু খুব ক্রুদ্ধ হন গোবিন্দ ঘোষের উপরে। তারপর চৈতন্য মহাপ্রভু তাকে আদেশ দেন যে তার এই পারিষদ ছেড়ে তিনি যেন চলে যান। চলে গিয়ে তিনি অগ্রদ্বীপে তিনি সংসার ধর্ম পালন করেন। তো অগ্রদ্বীপের এই স্থানেই তিনি চলে এসেছিলেন, তিনি সংসার ধর্ম পালন করেছিলেন এবং গোপীনাথের একটি মন্দির করে সেখানে পুজো অর্চনা করতে বলেন। তো সেই কথা মতন তিনি এই স্থানেই গোপীনাথের পুজো করতেন। গোপীনাথ বলতে শ্রীকৃষ্ণ, স্বয়ং শ্রীকৃষ্ণ তিনি পুজো করতেন। বিবাহ সম্পন্ন করেন, তারপর তার একটি সন্তান হয়। কিন্তু বেশ কিছু বছর পরে দেখা যায় তার স্ত্রী এবং সন্তান দুজনেই কিছু সময়ের ব্যবধানে মারা যান। তিনি খুব ভেঙে পড়েন। তখন তিনি এটাই নিয়ে চিন্তিত হন, তার মৃত্যুকালে মানে তার শ্রাদ্ধ অনুষ্ঠান করার মতন কেউ থাকবে না। সেটা নিয়ে তিনি গোপীনাথের পুজো পর্যন্ত বন্ধ করে দেন। তার কিছু সময় পরে স্বয়ং শ্রীকৃষ্ণ বা গোপীনাথ তার স্বপ্নে আসেন। স্বপ্নে এসে তাকে বলেন যে কেন তিনি তার পুজো বন্ধ করে দিয়েছিলেন, একটা সন্তান মারা গিয়েছে বলে আর একটা সন্তানের তিনি পুজো কেন বন্ধ করলেন। তখন তিনি বলেন যে পুজো করে কি হবে, আমার তো কোনো লাভ নেই, আমার যখন বউ সন্তান আমাকে ছেড়ে চলে গেল, তো আমি তোমার পুজো করে আমি কি করব, তুমি কেন ওদের বাঁচাতে পারলে না। তখন স্বয়ং গোপীনাথ কথা দিয়েছিলেন গোবিন্দ ঘোষ যখন মারা যাবেন তার শ্রাদ্ধ স্বয়ং গোপীনাথ এসে সম্পন্ন করবেন। তো ঠিক তিনি একদিন মারা গিয়েছিলেন, তারপরই শ্রীকৃষ্ণ এসেছিলেন, তার এই যে শ্রাদ্ধ কাজ তিনি নিজে হাতে সম্পন্ন করেছিলেন। তারপর থেকেই এই স্থানে চলে আসছে শ্রাদ্ধর মেলা। ঠিক নিয়ম অনুযায়ী আপনাদের তো দেখালাম ঠিক কিভাবে গোপীনাথ মন্দির থেকে গোবিন্দ ঘোষের যে সমাধি কুটির সেখানে আসেন, এসে প্রতি বছর এই দিনে শ্রাদ্ধ কাজ সম্পূর্ণ হয় ঠিক রীতিনীতি মেনে। তারপর গোপীনাথের বিগ্রহ আবার ফিরে যায় তার গোপীনাথের মূল মন্দিরে। তো এটাই কিন্তু ছিল এই শ্রাদ্ধ মেলার ইতিহাস। আপনাদের ঘুরিয়ে দেখালাম 500 বছরের পুরনো এই বিখ্যাত শ্রাদ্ধের মেলা বা অগ্রদ্বীপ মেলা। তো এই মেলাতে কি কি আছে, এই মেলাতে কেন এত মানুষের ভিড় হয়, সমস্তটাই এই ভিডিওর মাধ্যমে আপনাদের সামনে শেয়ার করলাম। তো ভিডিওটি কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। যদি ভালো লাগে লাইক শেয়ার করবেন। তো ভালো থাকবেন, আবার দেখা হচ্ছে পরবর্তী একটি ভিডিওতে।